হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে ভারতের ইতিহাস 1885 থেকে 1964, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে নেহেরুর সময়কাল পর্যন্ত, এই পেপারটির যে সাজেশান 2024-25 সেই সাজেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের দুটি ভিডিওতে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আলোচনা করেছি। এখন এই ভিডিওতে তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে তৃতীয় পত্র ভারতের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন সেই সাজেশন আলোচনা করছে। তো এখানে গ্রুপ এ, তো গ্রুপ এতে 36 নম্বরের প্রশ্ন আসবে। 18 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, 36 নম্বর। এখানে 4টি প্রশ্ন থাকবে, দুটি লিখতে হবে। তো সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো, ভারতীয় জাতীয়তাবাদ চর্চা সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। এখানে একটু বলে রাখা দরকার, জাতীয়তাবাদ সম্পর্কে যেসব ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের অর্থাৎ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি এবং সাবাল্টান বা নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি, এই 4টি দৃষ্টিভঙ্গি একসাথে কিন্তু এটা করতে হবে। আবার যে কোনো একটা দৃষ্টিভঙ্গিও পরে আলাদা করে দিতে পারে। দেখো, পরের প্রশ্নটি দেখলেই বুঝতে পারবে, 2 দাগে, ভারতের জাতীয়তাবাদ সম্বন্ধে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাম্রাজ্যবাদী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর বক্তব্য। তাই এই প্রশ্নটি কিন্তু এই প্রথম প্রশ্নের ভিতরেই রয়েছে, মানে একে অপরের সাথে রিলেটেড, তবে আলাদা করেই এই দুটো প্রশ্ন করতে হবে, যে কোনো একটা পরীক্ষায় আসবেই। 3 দাগের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি চম্পারণ ও খেড়া সত্যাগ্রহে গান্ধীজি কিভাবে অহিংস সত্যাগ্রহ নীতি প্রয়োগ করেন। এই চম্পারণ বা খেড়া আলাদা করে টিকাও আসতে পারে। পরেরটি দেখো, ভারতের অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বের প্রকৃতি আলোচনা বা ব্যাখ্যা করো। তো অসহযোগ আন্দোলন হয়েছিল, সেখানে গান্ধীজির নেতৃত্বের যে প্রকৃতি কেমন ছিল সেটি নিয়ে এখানে প্রশ্ন। পরেরটি অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, এই আন্দোলনের মূল্যায়ন কিভাবে করবেন। অর্থাৎ এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, 5 এবং 6, দুটি অসহযোগ আন্দোলনের উপরে একটা আসতে পারে, বা পরেরটিও আসতে পারে। দেখো, আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের চরিত্র নির্ণয় করুন, অসহযোগ আন্দোলন থেকে এই আন্দোলন কতদূর পৃথক ছিল। এখানে দুটি আন্দোলনের মধ্যে তুলনা করতে বলেছে, অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মধ্যে তুলনা, আবার আইন অমান্য আন্দোলনের প্রকৃতিও এখানে উল্লেখ করতে হবে। পরেরটি দেখো, 1947-এর ভারত বিভাজন কি অনিবার্য ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 9 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন। 10, 1935-এর ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। ভারতে এই আইনের রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয়েছিল। পরেরটি, স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কি ছিল। পরেরটি, 1940-এর দশকে অর্থাৎ স্বাধীনতার প্রাককালে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করুন। পরেরটি দেখো, স্বাধীনতা উত্তর ভারতে সামাজিক ন্যায় বিচার আন্দোলন কোন কোন ক্ষেত্রে বিকশিত হয়েছিল। পরেরটি, ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। পরেরটি দেখো, স্বাধীনতার পরবর্তী 2 দশকে ভারত পাকিস্তান সম্পর্কের মূল সমস্যাগুলি চিহ্নিত করুন। এই প্রশ্ন টিকাও কিন্তু আসতে পারে। পরেরটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে 1942-এর আগস্ট আন্দোলনের গুরুত্ব কী। পরেরটি, ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ অথবা সংগঠিত বিদ্রোহ ছিল। এতে কি অহিংস আন্দোলনের সার্বিক নীতি অনুসৃত হয়েছিল। অর্থাৎ এখানে প্রশ্নটা মূল বিষয় যেটা বলা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র, আর আগে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব। দুটো আলাদা আলাদা দৃষ্টিকোণে এই ভারত ছাড়ো আন্দোলনের উপরে প্রশ্ন তোমাদের পড়তে হবে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। এই 16, 17 দুটোই ভারত ছাড়ো আন্দোলন, একটা হচ্ছে গুরুত্ব আর একটা তার প্রকৃতি ও চরিত্র। এবং শেষ প্রশ্নটি দেখো, 18 দাগের প্রশ্ন, 19 শতকের শেষ এবং বিংশ শতাব্দীর সূচনায় ভারতে মুসলিম সাম্প্রদায়িকতাবাদের বিকাশকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। অর্থাৎ এখানে সাম্প্রদায়িকতা, কমিউনালিজমের উপরে এই প্রশ্নটি রয়েছে। তাই এখানেই এই প্রশ্নগুলির ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন 18 নম্বরে কমন পাবে, এবং এর ভিতর থেকেও 12 নম্বরের প্রশ্ন কমন পাবে, 7 নম্বরের প্রশ্নও কমন পাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। তা সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন।
1905 সালের বঙ্গ বিভাগের কারণ ও ফলাফল আলোচনা করুন। দুটোই বঙ্গভঙ্গের উপরেই দুটো প্রশ্ন আছে, একটা আসতে পারে। মর্লে মিন্টো সংস্কার 1909 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি, বা আসতে পারে সীমাবদ্ধতা কি। তোমরা বৈশিষ্ট্য সীমাবদ্ধতা দুটো পার্টই ভালো করে করবে। পরেরটি 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কি ছিল। যেখানে মর্লে মিন্টো সংস্কার 1909 এবং 1919-এর মন্টেগু চেমসফোর্ড, এই দুটোই শাসনতান্ত্রিক সংস্কার আইন। এই 3 এবং 4-এর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। পরেরটি দেখো, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় বস্ত্র বয়ন শিল্পের ভূমিকা কি। পরেরটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব আলোচনা করো। পরে 7 দাগের প্রশ্ন দেখো, 1906 সালে ভারতে মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। পরেরটি, খিলাফত আন্দোলনে কংগ্রেসের ভূমিকা কি ছিল। পরেরটি, ভারতের জাতীয় কংগ্রেস ও ভারতীয় পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক লেখো। এবং এই সময়টা দেওয়া হয়েছে 1920 থেকে 34। এই সময়ে জাতীয় কংগ্রেসের সাথে ভারতীয় পুঁজিপতিদের সম্পর্ক আলোচনা করতে হবে। পরেরটি, 1937 থেকে 39 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভার কার্যাবলী। পরেরটি, ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের পটভূমি আলোচনা করুন। পরেরটি দেখো, ভারতের শিল্পায়নের প্রথম যুগে দেশীয় পুঁজির অনুপস্থিতির কারণ কি ছিল। পরেরটি দেখো, সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন। পরের প্রশ্ন, 1947 সালে ভারত বিভাগের ফলের মূল্যায়ন এবং এই প্রসঙ্গে বিশেষভাবে উদ্বাস্তু পুনর্বাসনের সমস্যার উল্লেখ করুন। এটা 2023 সালে পরীক্ষায় এসছে 18 নম্বরে, তোমরা এটা 12-র জন্য করবে। পরেরটি, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী, অর্থাৎ গোড়ার যুগে কংগ্রেসের কার্যাবলী, অর্থাৎ নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী। এই প্রশ্নটিও 2023 সালে 18 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছে, তোমরা এটা 12-র জন্য করবে। এই 14, 15 দুটো প্রশ্নই 18-তে এসেছে 2023 সালে, তোমরা এই প্রশ্নগুলি 12-র জন্য রেডি করবে। পরেরটি, 1920 থেকে 45 পর্যন্ত কৃষকদের দাবি দেওয়ার প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল। পরেরটি, 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান আলোচনা করো। পরেরটি, স্বাধীনতার পরবর্তী 2 দশকে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা নিরূপণ করো। এই প্রশ্নটিও পরীক্ষায় 2023 সালে 18 নম্বরে এসছে, তোমরা এটা 12 নম্বরে করবে। তো এখানে দেখো 3টি প্রশ্নের কথা বললাম, এই আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা, এবং এখানে 14 এবং 15 দুটো প্রশ্ন। একটা হচ্ছে ভারতে উদ্বাস্তু পুনর্বাসন এবং জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী, এবং এখানে বললাম যে স্বাধীনতার পরবর্তী 2 দশকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা। এই 3টি প্রশ্ন 2023-এ 18 নম্বরের প্রশ্ন, তোমরা এগুলো 12-তে করছো। পরেরটি দেখো, স্বাধীন ভারতের রাজ্য পুনর্গঠনের সমস্যাগুলি পর্যালোচনা করুন। পরেরটি, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে এই আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এর আগে একটা প্রশ্ন তোমরা করছো, খিলাফত আন্দোলনের প্রকৃতি বা খিলাফত আন্দোলনে কংগ্রেসের কি ভূমিকা। তা কংগ্রেসের পরিচালনা করেছিলেন মহাত্মা গান্ধী। দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি একই রিলেটেড কোশ্চেন। পরেরটি, নৃপতি শাসিত রাজ্যগুলির প্রজামণ্ডল আন্দোলনের প্রতি জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল। এই 21টি প্রশ্ন তোমরা এখানে 12 নম্বরের জন্য করবে। এর ভিতর থেকে কিছু প্রশ্ন 18 নম্বরে উল্লেখ করা আছে, আবার এর ভিতর থেকে কিছু প্রশ্ন টিকা হিসেবেও আসবে। তাই তোমরা এর ভিতর থেকে বেশিরভাগ প্রশ্নটাই তোমরা করার চেষ্টা করবে। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই 8টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো করবে, ভারতের রাজনীতিতে গান্ধীর সত্যাগ্রহের ধারণা কিভাবে প্রচলন করেন। সত্যাগ্রহের ধারণা প্রচলন করেন চম্পারণ এবং খেড়া আন্দোলনের ভিতর দিয়ে, যেটা তোমাদের 12 নম্বরের প্রশ্ন হিসেবে আমি দিয়েছি। অর্থাৎ এখানে যে প্রশ্নটি বলছি এটি কিন্তু ওই প্রশ্নের ভিতরে উত্তরটি রয়েছে, তবু আমি এখানে উল্লেখ করেছি যে প্রশ্নের বিভিন্ন ফরম্যাটগুলো যাতে তোমরা বুঝতে পারো তার জন্য। এখানে নাম্বারগুলো দেখে বেশি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে বলে ভাবার কিছু নেই, কারণ এখানে 12 নম্বরের প্রশ্ন এখানে আমি 7-এও উল্লেখ করেছি, আবার 12 নম্বরের প্রশ্ন 18-তেও উল্লেখ করেছি। মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল। পরেরটি, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় পাট শিল্পের ভূমিকা। এর আগে 12 নম্বরে যেমন পড়েছ বস্ত্রবয়ন শিল্পের ভূমিকা, এখানে পাট শিল্পের ভূমিকা। সাম্প্রদায়িক বাটোয়ারা কি। পরেরটি, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে কেন প্রতিষ্ঠিত হয়। পরেরটি, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কী ছিল। পরেরটি, স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড পেপারও পড়তে হচ্ছে, ওই একই উত্তর এখানেও পড়বে। পরেরটি, ভারতের স্বাধীনতা আন্দোলনে বালগঙ্গাধর তিলকের অবদান। পরেরটি, 9 দাগে সাইমন কমিশনের প্রতি জাতীয়তাবাদীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করুন।
10 ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি সম্পর্কে একটি টিকা লিখুন। 11 স্বাধীনতা পরবর্তী 2 দশকে ভারত পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলো কি। দেখো এই প্রশ্নটা 12 নম্বরে আমি দিয়েছি, আবারও এখানে 7 নম্বরে উল্লেখ করলাম। পরেরটি স্বাধীনোত্তর ভারতে প্রথম 2টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশেষ দিক লেখো। প্রথম 2টি বা প্রথম 3টিও আসতে পারে, তোমরা 3টি করে রাখবে। ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কী ছিল। পরেরটি স্যার জামশেদজি টাটা কেন বিখ্যাত। জিন্না তার 14 দফা দাবি কবে কেন পেশ করেন, এই দাবিগুলি কি কি। আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে মনে করেন। দেখো সৈয়দ আহমেদ খান পড়ছো, তার ভিতরেই আলিগড় আন্দোলন রয়েছে। তাই এই দুটো প্রশ্ন একই পাশাপাশি, আমি জাস্ট এখানে উল্লেখ করলাম যাতে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারো, বিভিন্নভাবে এলেও উত্তর একই। ভারতীয় জাতীয় আন্দোলনে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টির ভূমিকা। দ্বৈত সরকার 1919 কি, দ্বৈত সরকার কি ভারতে সফল হয়েছিল। পরেরটি ভারতের বাইরে থেকে বিপ্লবী আন্দোলন কতটা ভারতীয় মুক্তি আন্দোলনকে সহায়তা করেছিল। তা ভারতের বিপ্লববাদ এর আগে একটা 12 নম্বরে প্রশ্ন দিয়েছি, তার ভিতরেই একটা পার্ট এটি হচ্ছে বিদেশে, ভারতের বাইরে অর্থাৎ বিদেশে যে বিপ্লবী মুক্তি আন্দোলনগুলো হয়েছিল, জার্মানিতে, আমেরিকায়, গদর পার্টি, এইসবগুলো এখানে লিখতে হবে। মাদাম রুস্তমজি কামা, এনাদের উল্লেখ করেই কোশ্চেন অ্যান্সার। চম্পারণ সত্যাগ্রহের ঐতিহাসিক তাৎপর্য কী। চম্পারণ সত্যাগ্রহ 12 নম্বরে এর আগে আমি দিয়েছি, সেই প্রশ্নই আবার সাথে এখানে উল্লেখ করলাম। ভারত ছাড়ো আন্দোলনে 2 জন নেতার বিষয়ে আলোচনা করুন। পরেরটি এবং শেষ প্রশ্ন, 1937 সালের নির্বাচনের পরে কয়টি প্রদেশে কংগ্রেস গরিষ্ঠতা অর্জন করে। তো এখানে 22টি প্রশ্ন থাকলেও মূলত প্রশ্ন কিন্তু 10-12টির বেশি নয়। তো এই প্রশ্নগুলো তোমরা করবে, এর ভিতর থেকে আশা করি তোমাদের 8টি প্রশ্ন 7 নম্বরে কমন আসবে। তো তোমাদের বাকি যেসব পেপারগুলো রয়েছে, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তার সাজেশন ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, এবং থার্ড পেপারের সাজেশনে এখন উল্লেখ করলাম। আবার ফোর্থ পেপারের সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে নিয়ে আসবো। এছাড়া তোমাদের 4টি পেপারে যে সিলেবাসে কী রয়েছে সেই সিলেবাসের ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।